আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা সবাই জানি যে প্রতিটি জীবই তার নিজের গুণ সম্পন্ন, অর্থাৎ তার মতো দেখতে আরেকটি নতুন জীবের জন্ম দেয়। আর এই কারণে এটা খুবই স্বাভাবিক যে গরুর শাবক হবে গরু, আবার কাঁঠাল গাছের বীজ হতে কাঁঠাল গাছই হবে। এর ব্যতিক্রম কখনো হয় না। আবার দেখো, তুমি যখন জন্মেছো তখন তোমার পরিবারের লোকজন তোমাকে দেখে নিশ্চয়ই বলেছে যে কার মতো হয়েছে। কেউ বলেছে বাবার মতো, আবার কেউ বলেছে মার মতো। অনেকে বলেছে তোমার চোখ দুটো হয়েছে মায়ের মতো, কিংবা নাকটা হয়েছে বাবার মতো। অর্থাৎ তোমার পিতামাতার চেহারা এবং স্বভাবের সাথে তোমার চেহারা এবং স্বভাবের মিল খুঁজে পাওয়া যায়। ঠিক এভাবেই প্রতিটি জীবের বংশ থেকে বংশান্তরে মিল বা সাদৃশ্যতা বজায় থাকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছো কেন এবং কিভাবে এমনটা হয়? জীববিজ্ঞানের এই শাখায় অর্থাৎ জেনেটিক্স বা জিনতত্ত্বে এই প্রশ্নেরই উত্তর খোঁজা হয়েছে। আলোচনায় এগোনোর আগে চলো দুজন ব্যক্তি সম্পর্কে জানা যাক। প্রথমজন হচ্ছে উইলিয়াম বেটসন, যিনি সর্বপ্রথম জেনেটিক শব্দটি প্রচলন করেন। আর দ্বিতীয়জন হচ্ছে গ্রেগর জোহান ম্যান্ডেল, যাকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স বা জিনতত্ত্বের জনক। বংশগতির রহস্য উদ্ঘাটনের জন্য তিনি দীর্ঘ 7 বছর মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেন এবং বংশগতির 2টি মৌলিক সূত্র উদ্ভাবন করেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জীবিত থাকা অবস্থায় তিনি তার কাজের যথাযথ স্বীকৃতি পাননি। বংশগতির যে বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব, তার আগে তোমাকে জানতে হবে কিছু বেসিক বিষয় জানতে হবে এবং কিছু সূত্রের মূলভাব বুঝতে হবে। তারপর একটা নমুনাকে সেই বেসিক বিষয় এবং সূত্রের আলোকে বিশ্লেষণ করতে হবে, যার পরিপ্রেক্ষিতে তুমি একটা ফলাফল পাবে। ব্যাপারটা কিন্তু বেশ মজার যদি একবার বুঝে যাও। চলো প্রথমে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। জিনতত্ত্ব নামটা শুনলেই প্রথমেই যে নামটা মাথায় আসে তা হচ্ছে জিন। চলো জানা যাক জিন কি। আমরা জানি প্রতিটি জীবের গঠনগত এবং কার্যিক একক হচ্ছে কোষ। প্রতিটি কোষের ভিতরে রয়েছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে রয়েছে ক্রোমোজোম, ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে ডিএনএ, আর এই ডিএনএ অনুরই একটি সুনির্দিষ্ট খণ্ডাংশ হচ্ছে জিন। আমরা শুরুতেই বলেছি যে প্রতিটি জীবই তার নিজের গুণ সম্পন্ন, অর্থাৎ তার মতো দেখতে আরেকটি নতুন জীবের জন্ম দেয়। অর্থাৎ পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তানরা পায়। এখন পিতামাতার দেহ থেকে তার বৈশিষ্ট্যগুলো সন্তানদের দেহে যাচ্ছে, এর জন্য একটা মাধ্যমের প্রয়োজন। এই মাধ্যমই হচ্ছে জিন। অর্থাৎ জিন হচ্ছে বংশগতির মৌলিক ভৌত ও কার্যিক একক, যা বংশ থেকে বংশান্তরে জীবের বৈশিষ্ট্যগুলো বহন করে। এখন আমাদের দেহে প্রচুর প্রচুর বৈশিষ্ট্য রয়েছে, আর এই প্রচুর বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করার জন্য প্রচুর জিন রয়েছে। কিছু জিন রয়েছে যারা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, আবার কিছু বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করার জন্য একাধিক জিন একসাথে কাজ করে। আমরা একটু আগেই বলেছি যে ডিএনএ অনুযায়ী একটি সুনির্দিষ্ট খণ্ডাংশ হচ্ছে জিন। আর ডিএনএর অবস্থান কোথায়? ক্রোমোজোমে। তার মানে জিন ক্রোমোজোমে অবস্থান করে। এখন একটি জিন এই ক্রোমোজোমের যে স্থানে অবস্থান করে সেই স্থানটিকে বলা হয় লোকাস। আবার একটি জীবের জনন কোষের ক্রোমোজোমে যতগুলো জিন থাকে সবগুলোকে একত্রে বলা হয় জিনোম। অ্যালিল সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম সম্পর্কে। ডিপ্লয়েড জীবে 2টি ক্রোমোজোম যদি দেখতে একই রকমের হয়, অর্থাৎ তাদের আকার আকৃতি, ক্রোমোমিয়ারের অবস্থান, সংখ্যা প্রভৃতি দিক থেকে যদি তারা একই রকমের হয়, তখন তাদেরকে বলবো হোমোলোগাস ক্রোমোজোম। অর্থাৎ তুমি এদেরকে যমজ ভাই বা যমজ বোন মনে করতে পারো। তোমাদের কি মনে পড়ে যে মিওসিস কোষ বিভাজনের জাইগোটিন ধাপে সিনাপসিস নামের একটা প্রক্রিয়া ঘটতো? অর্থাৎ 2টি ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হতো। যেই 2টি ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হতো তারা কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম। এখন আসি অ্যালিল সম্পর্কে। আমি এখানে লাল এবং সবুজ রং দ্বারা 2টি হোমোলোগাস ক্রোমোজোমকে চিহ্নিত করেছি। উভয় ক্রোমোজোমের উপরে দেখো 2টি বৃত্তাকার অংশ রয়েছে। এরা হচ্ছে ক্রোমোজোম দ্বয়ের নির্দিষ্ট লোকাস। লাল ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন T1 এবং সবুজ ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন T2। এখানে বলে রাখি যে জিনের ধরন বোঝানোর জন্য আমরা সাধারণত ইংলিশ লেটারগুলো ব্যবহার করে থাকি। সেটা ক্যাপিটাল লেটারও হতে পারে, আবার স্মল লেটারও হতে পারে। আচ্ছা, এখন অ্যালিলের সংজ্ঞার সাথে এই চিত্রটিকে মিলিয়ে পড়া যায়। হোমোলোগাস ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন জোড়ার একটিকে অপরটির অ্যালিল বলা হয়। অর্থাৎ লাল ক্রোমোজোমের এই নির্দিষ্ট লোকাসে অবস্থিত T1 জিনের অ্যালিল হচ্ছে সবুজ ক্রোমোজোমের এই নির্দিষ্ট লোকাসে অবস্থিত T2 জিন,
আবার এই টি2 জিনের অ্যালিল হচ্ছে টি1 জিন। এখন অ্যালিল দুটি বা জিন দুটি একই ধর্মী হতে পারে, আবার বিপরীত ধর্মীয় হতে পারে। একই ধর্মী অ্যালিল বা একই ধর্মী জিন বলতে বোঝায় জিন দুটির ধরন এবং বৈশিষ্ট্য একই রকম হবে, তাই আমরা দুইটিকেই ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করেছি এখানে। আর বিপরীত ধর্মী বলতে বোঝায় এদের ধরন আলাদা হবে, তাই আমরা একটিকে ক্যাপিটাল টি আর একটিকে স্মল টি দ্বারা প্রকাশ করেছি। এখন অ্যালিল দুটি যদি বিপরীতধর্মী হয় তবে তাদের মধ্যে একটি হয় প্রকট অ্যালিল আর একটি হয় প্রচ্ছন্ন অ্যালিল। প্রকট অ্যালিল হচ্ছে জীবের উপর যেই জিন বা অ্যালিলের প্রভাব বেশি থাকে সেটা প্রকট অ্যালিল, আর এর বিপরীতটা প্রচ্ছন্ন, তার মানে জীবের উপর এর প্রভাব কম থাকবে। এবার আসি হোমোজাইগাস ও হেটারোজাইগাস সম্পর্কে। কোনো জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি সমপ্রকৃতির হলে তাকে হোমোজাইগাস বলে, আর অসম প্রকৃতির হলে তাকে হেটারোজাইগাস বলে। আরেকবার পড়ি, কোনো জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি সমপ্রকৃতির হলে তাকে হোমোজাইগাস বলে, আর অসম প্রকৃতির হলে তাকে হেটারোজাইগাস বলে। এখানে আমরা মনে করি একটি গরুর দুইটি বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে আলোচনা করব। একটা হচ্ছে তার পশমের বর্ণ, আর একটি হচ্ছে তার উচ্চতা। মনে করো গরুর কালো পশমের জন্য দায়ী জিন দুটি হচ্ছে ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, অর্থাৎ দুইটি জিনই কিন্তু প্রকট জিন। তার মানে কি, তারা সমপ্রকৃতির। আবার দেখো গরুর পশমের বর্ণ যদি হয় বাদামি, তবে এর জন্য দায়ী জিনদ্বয় হচ্ছে স্মল বি, স্মল বি, অর্থাৎ দুইটি জিনই কিন্তু প্রচ্ছন্ন, অর্থাৎ তারা সমপ্রকৃতির। আর সমপ্রকৃতির হলে তারা কি, হোমোজাইগাস। আবার গরুর উচ্চতার ক্ষেত্রে আসি। মনে করো গরুটি হচ্ছে লম্বা, সেক্ষেত্রে এই লম্বা হওয়ার জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল টি, স্মল টি, অর্থাৎ একটি জিন প্রকট, একটি জিন প্রচ্ছন্ন। তাহলে তারা কি, অসম প্রকৃতির, অর্থাৎ তারা হেটারোজাইগাস। তাহলে সংজ্ঞাটা আরেকবার পড়ে নেই। কোনো জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি সম প্রকৃতির হলে হোমোজাইগাস, অসম প্রকৃতির হলে হেটারোজাইগাস। এবার আসি প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পর্কে। আগে সংজ্ঞা জেনে নেওয়া যাক। একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস জীবে সংকরায়ন ঘটালে F1 জনুতে সৃষ্ট হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তা প্রকট বৈশিষ্ট্য, আর যে বৈশিষ্ট্য প্রকাশ পায় না তা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আরেকবার পড়ি, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস জীবে সংকরায়ন ঘটালে F1 জনুতে সৃষ্ট হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তা প্রকট বৈশিষ্ট্য, আর যে বৈশিষ্ট্য প্রকাশ পায় না তা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বেশ কাঠখোট্টা টাইপের সংজ্ঞা হলেও একটু পরে এটা বেশ সহজ হয়ে যাবে। তার আগে কিছু জিনিস জেনে নেওয়া যাক। এখানে ক্যাপিটাল টি নামক জিনটি লম্বা মটর গাছের নির্দেশক, আর স্মল টি নামক জিনটি খাটো মটর গাছ নির্দেশ করছে। আবার এখানে দেখো P1, F1 আবার F2 আসতে পারে। P1 দ্বারা বোঝানো হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, মানে পিতৃমাতৃ বংশ। F1 এর অর্থ হচ্ছে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন বা প্রথম অপত্য বংশ। F2 আসলে তার অর্থ হবে সেকেন্ড ফিলিয়াল জেনারেশন বা দ্বিতীয় অপত্য বংশ। ব্যাপারটা এরকম যে তোমার পিতামাতা হচ্ছে P1 মানে প্যারেন্টাল জেনারেশন, তুমি তাদের সন্তান, তুমি হচ্ছে F1 অর্থাৎ ফার্স্ট ফিলিয়াল জেনারেশন বা প্রথম অপত্য বংশ। আর তো ভবিষ্যতে তোমার যে সন্তান হবে তারা হবে F2 অর্থাৎ সেকেন্ড ফিলিয়াল জেনারেশন বা দ্বিতীয় অপত্য বংশ। এবার সংজ্ঞার ব্যাখ্যায় আসি। মনে করো একটা লম্বা মটর গাছ এবং একটা খাটো মটর গাছ নেওয়া হয়েছে। একটি লম্বা, একটি খাটো, তার মানে কি, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন। এখন লম্বা মটর গাছের জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, অর্থাৎ দুইটি প্রকট জিন। আবার খাটো মটর গাছের জন্য দায়ী জিন হচ্ছে স্মল টি, স্মল টি, অর্থাৎ দুটি প্রচ্ছন্ন জিন। তার মানে উভয় ক্ষেত্রে জিনগুলো অ্যালিল বা জিনগুলো হচ্ছে সমপ্রকৃতির। আর আমরা পড়েছি যে কোন জীবের কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি যদি সমপ্রকৃতির হয় তবে তাদেরকে বলা হয় হোমোজাইগাস জীব। এই দেখো হোমোজাইগাস জীব। তাহলে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস জীবে এখন এই হোমোজাইগাস জীবদ্বয় অর্থাৎ লম্বা মটর গাছ এবং খাটো মটর গাছের মধ্যে আমরা সংকরায়ন ঘটাবো। এটাকে আমরা ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করছি, মানে ক্রস করব। সংকরায়ন করব বা ক্রস করব এর অর্থ হচ্ছে এদের মধ্যে আমরা প্রজনন ঘটাবো। এখানে লম্বা মটর গাছ এবং খাটো মটর গাছের মধ্যে আমরা পরাগায়ন সংঘটিত করব।
পরাগায়ন হয়ে গেল। পরাগায়নের ফলে আমরা পাবো প্রথম অপত্য বংশ, মানে কি একটা নতুন মটর গাছ পাবো, সেটাই হচ্ছে F1 জনু। এখন এখানে বলা হয়েছে F1 জনুতে সৃষ্ট হেটারোজাইগাস জীবে। দেখো F1 জনুতে এই লম্বা মটর গাছের জন্য দায়ী জিন এবং খাটো মটর গাছের জন্য দায়ী জিনের সম্মিলন ঘটেছে, যার ফলে একটা নতুন মটর গাছ এখানে তৈরি হয়েছে। এই নতুন মটর গাছে একটা প্রকট জিন, একটা প্রচ্ছন্ন জিন, তার মানে কি অসম প্রকৃতির, অর্থাৎ হেটারোজাইগাস জীব। তাহলে আমরা প্রথম বংশধর বা প্রথম অপত্য বংশ অর্থাৎ F1 জনু পেয়ে গেলাম। এখন এই প্রথম বংশধরে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর যে বৈশিষ্ট্য প্রকাশ পাবে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখন আমরা দেখি এখানে কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে মটর গাছটি হবে লম্বা। এখন তোমাদের মনে এই প্রশ্ন আসতে পারে যে এখানে তো মানে নতুন মটর গাছটাতে তো ক্যাপিটাল টিও রয়েছে, স্মল টিও রয়েছে, অর্থাৎ লম্বা মটর গাছের জিনও রয়েছে, আবার খাটো মটর গাছের জিনও রয়েছে। তাহলে গাছটি লম্বা হলো কিভাবে, রাইট? আচ্ছা, এখানে প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিন আছে। আমরা তো বলেছিলাম যে প্রকট জিন হচ্ছে সেই জিন যা জীবের উপর বেশি প্রভাব বিস্তার করে, অর্থাৎ নতুন মটর গাছটি লম্বা হবে না খাটো হবে তা মূলত প্রকট জিনটার উপর নির্ভর করছে। এখানে প্রকট জিন কি লম্বা মটর গাছের নির্দেশক, যার কারণে নতুন যে বংশধর বা নতুন যে মটর গাছ পাওয়া গেল সেটা হচ্ছে লম্বা। আর এই বৈশিষ্ট্যটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ প্রথম বংশধরে যে মটর গাছ পাওয়া গিয়েছে সেটা লম্বা হয়েছে, এইটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তাহলে কোন বৈশিষ্ট্যটা প্রকাশ হলো না? এই যে প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্যটা, মানে মটর গাছটি খাটো হবে, এই বৈশিষ্ট্যটা প্রকাশ পায়নি, এটাই হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখানে আরও দুটি বিষয় বলে রাখি, একটা হচ্ছে জিনোটাইপ, একটা হচ্ছে ফিনোটাইপ। ফিনোটাইপ বলতে জীবের বাহ্যিক লক্ষণকে বোঝায়, যেমন এখানে একটা মটর গাছ লম্বা, এখানে একটা মটর গাছ খাটো। আবার মনে করো যে একটা গরুর বর্ণ হচ্ছে কালো, একটা গরুর বর্ণ হচ্ছে বাদামি। এই যে বাহ্যিক লক্ষণ, বৈশিষ্ট্য, এটাই হচ্ছে ফিনোটাইপ। তাহলে জিনোটাইপ কি? জিনোটাইপ হচ্ছে জীবের বাহ্যিক লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠন, অর্থাৎ এই যে মটর গাছটা লম্বা, এই লম্বা মটর গাছের নিয়ন্ত্রণে কোন দুইটি জিন রয়েছে তাদের গঠনটাই হচ্ছে জিনোটাইপ। তার মানে এই পুরোটাই হচ্ছে একটা জিনোটাইপ, আবার এটা হচ্ছে একটা জিনোটাইপ। জিনোটাইপ সম্পর্কে আমাদের আরও কিছু জানতে হবে। মনে করো ক্যাপিটাল টি নামক জিনটি লম্বা মটর গাছের নির্দেশক, আর স্মল টি নামক জিনটি খাটো মটর গাছের নির্দেশক জিন। এখন একটা জীবের জিনোটাইপ তিন ধরনের হতে পারে। মটর গাছের ক্ষেত্রে সে তিনটি জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি এবং স্মল টি। ক্যাপিটাল টি দ্বারা নির্দেশিত বৈশিষ্ট্য তথা ফিনোটাইপ হচ্ছে বিশুদ্ধ লম্বা, ক্যাপিটাল টি স্মল টি দ্বারা লম্বা, আর স্মল টি দ্বারা বিশুদ্ধ খাটো। এখন এই বিশুদ্ধ কথাগুলো কেন আসছে? দেখো, লম্বা মটর গাছের নির্দেশক জিনদ্বয়ই হচ্ছে উভয় প্রকট এবং দুইটা জিনই লম্বা মটর গাছের নির্দেশক জিন, যার কারণে বিশুদ্ধ লম্বা বলা হচ্ছে। ঠিক তেমনি এখানেও দুইটি স্মল টি অর্থাৎ দুইটি প্রচ্ছন্ন জিন এবং দুটোই খাটো মটর গাছের নির্দেশক জিন, তাই বলা হচ্ছে বিশুদ্ধ খাটো। মাঝেরটাতে দেখো ক্যাপিটাল টি স্মল টি শুধুই লম্বা, কেননা একটা প্রকট জিন একটা প্রচ্ছন্ন জিন, একটা লম্বা মটর গাছের বৈশিষ্ট্য বহন করছে, একটা খাটো মটর গাছের বৈশিষ্ট্য বহন করছে। যেহেতু দুইটি লম্বা মটর গাছের বৈশিষ্ট্য নির্দেশ করছে না, তাই এটা বিশুদ্ধ লম্বা নয়, এটা শুধুমাত্র লম্বা। এখন এক সংকর বা মনোহাইব্রিড ক্রস এবং দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস সম্পর্কে বলা যাক। ক্রস, এই কথাটা তো আগেই বললাম যে ক্রস হচ্ছে মূলত প্রজননকে বোঝাচ্ছে। তাহলে দুটি জীবের মধ্যে যখন আমি প্রজনন ঘটাবো বা সংকরায়ন করব বা ক্রস করব, তখন যদি আমি একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রাখি তাহলে তাকে বলা হবে এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস। মনে করো এই দুটি গিনিপিগ দুটির মধ্যে আমি সংকরায়ন করব বা ক্রস করব। ক্রস করার সময় যদি আমি শুধুমাত্র এদের পশমের বর্ণের উপর বা গায়ের বর্ণের উপর দৃষ্টি রাখি, যেমন একটা হচ্ছে কালো একটা হচ্ছে বাদামি, তার মানে কি একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখেই আমি ক্রস করলাম। আর এর ক্রসের ফলে যে প্রথম অপত্য বংশ পাবো, অর্থাৎ এদের যে সন্তানরা জন্ম নিবে
তাদের ক্ষেত্রেও আমরা ঠিক শুধুমাত্র গায়ের বর্ণই লক্ষ্য করব। এটাই হচ্ছে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে ক্রস করানো, আর এই ক্রসটাকে বলা হয় একসংকর বা মনোহাইব্রিড ক্রস। আর দুজোড়া বিপরীত বৈশিষ্ট্যের ভিত্তিতে বা দুজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে ক্রস করা হবে তাকে বলবো দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস। যেমন এখানে দুইটা গিনিপিগের মধ্যে যদি ক্রস করানোর সময় আমি লক্ষ্য রাখি গিনিপিগের বর্ণ এবং তার লোমের দৈর্ঘ্য, এই দুইটা বৈশিষ্ট্যের বা দুজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে, একটা গিনিপিগের বর্ণ কালো, একটা বাদামি, আবার একটি গিনিপিগ ছোট লোমধারী, একটি লম্বা লোমধারী, এদের মধ্যে ক্রস করানোর ফলে পর এদের যে প্রথম অপত্য বংশ বা সন্তান পাওয়া যাবে তাদের ক্ষেত্রে আমরা এই দুইটি বৈশিষ্ট্য লক্ষ্য রাখব। একটা হচ্ছে এদের বর্ণ, আরেকটা হচ্ছে এদের লোমের দৈর্ঘ্য। তার মানে দুজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে আমি ক্রস করেছি, এটাকে বলা হচ্ছে দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস। এবার আসা যাক আমাদের শেষ টপিক টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস সম্পর্কে। শুরুতেই আমরা একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ নিয়েছি যেটা পিতৃ উদ্ভিদ, আর একটা বিশুদ্ধ খাটো মটর গাছ যেটা মাতৃ উদ্ভিদ। এদের মধ্যে ক্রস করানোর ফলে আমরা F1 জনু পেয়েছি, অর্থাৎ প্রথম অপত্য বংশে কিছু নতুন মটর গাছ পাবো। আবার এই নতুন মটর গাছগুলোর মধ্যে ক্রস করানোর ফলে আমরা F2 পাবো, অর্থাৎ দ্বিতীয় অপত্য বংশ পাবো। এখন এই F1 F2 জনুর মানে প্রথম অপত্য বংশ এবং দ্বিতীয় অপত্য বংশের মটর গাছগুলোর জিনোটাইপ জানার জন্য, অর্থাৎ এরা হোমোজাইগাস হবে না হেটেরোজাইগাস হবে, এটা জানার জন্য এদের কোনো সদস্যকে যদি মাতৃবংশীয় বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে, আমি আরেকবার বলছি মাতৃবংশীয়, দেখো এটা হচ্ছে মাতৃগাছ, বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট, দেখো দুইটাই স্মল টি, তার মানে দুইটাই হচ্ছে প্রচ্ছন্ন, আবার দুইটি একই বৈশিষ্ট্য বহন করে, তার মানে এরা বিশুদ্ধ প্রচ্ছন্ন। তাহলে মাতৃবংশীয় বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে যদি ক্রস করানো হয় তবে তাকে বলা হয় টেস্ট ক্রস। তাহলে টেস্ট ক্রসের উদ্দেশ্য কি? টেস্ট ক্রসের উদ্দেশ্য হচ্ছে আমি টেস্ট করব, কী জন্য টেস্ট করব? F1 এবং F2 জনুর জীবের জিনোটাইপ জানার জন্য। কার সাথে টেস্ট করব? মাতৃবংশীয় বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে। এবার ব্যাকক্রসে আসি। F1 জনুর নতুন মটর গাছগুলোকে যদি মাতৃবংশীয় যে কোনো জীবের সাথে, অর্থাৎ এই F1 জনুর এই নতুন মটর গাছটিকে যদি এই পিতৃ উদ্ভিদের সাথে অথবা মাতৃ উদ্ভিদের সাথে ক্রস করানো হয় তবে তাকে বলবো আমরা ব্যাক ক্রস। প্রথম পর্বের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা মেন্ডেলের সূত্র নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো লক্ষ্য করেছো যে আজকের আলোচনায় আমি কিছু বিষয় স্কিপ করে গিয়েছি, যেমন মেন্ডেলের জীবনী, ওখানে 3 জন বিজ্ঞানীর নাম ছিল, মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স, আবার মেন্ডেল মটরশুঁটি গাছকেই কেন তার পরীক্ষার নমুনা হিসেবে বেছে নিলেন ইত্যাদি। দেখো, আমাদের ক্লাসগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে তুমি যা পড়ছো তাকে সঠিকভাবে, পরিষ্কারভাবে এবং সুন্দরভাবে তোমাকে বুঝিয়ে দেওয়া। আমি সেই বিষয়গুলো স্কিপ করে গিয়েছি যেগুলো তোমরা নিজেরাই পড়লে বুঝতে পারবে। আর স্কিপ করেছি বলতে এমনটা নয় যে সেটা তুমি পড়বে না, অবশ্যই গুরুত্বপূর্ণ সবকিছু তোমাকে পড়তে হবে ভালো ফলাফলের জন্য। আজ বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে। ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।